স্বাগত নিউজরুম সংলাপে, সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। খবরের বিশ্লেষণীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। শুরুতেই অতিথিদের পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শোয়েব সাইদ, কলামিস্ট এবং কানাডা বহুজাতিক কর্পোরেট পরিচালক পদে কর্মরত অণুজীব বিজ্ঞানী। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, চিকিৎসক ও সাংবাদিক। যুক্ত হবেন সুভাষ চন্দ্র বাদল, সিনিয়র সাংবাদিক। যারা যুক্ত হয়েছেন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেই পত্রিকাগুলোর শিরোনাম আমি শুরুতেই জানিয়ে দিতে চাই। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, চাপ সামলে উঠছে অর্থনীতি, অভ্যন্তরীণ উৎপাদন, চাহিদা ও সরবরাহ চেইন স্বাভাবিক হচ্ছে, খরা কাটছে রপ্তানি খাতের রেমিটেন্স ও রিজার্ভের রেকর্ড। প্রধান শিরোনাম করেছে এটি নিয়ে। এবং আরও কয়েকটি শিরোনাম রয়েছে, কাজ হারিয়েছেন 62% মানুষ, সিপিডির জরিপ, আয় নিয়ে অসন্তুষ্টি 86%, ব্যয় কমিয়েছেন 78% মানুষ, খাদ্যাভ্যাস পরিবর্তন 52%, ঋণ বেড়েছে 50%। এটি দ্বিতীয় একটি শিরোনাম। এবং 6 শর্তে চলবে গণপরিবহন, আজ থেকে আসলে গণপরিবহন চলাচল শুরু হবে। এবং 6টি শর্ত, স্বাস্থ্যবিধি মানতে 6টি শর্ত দেওয়া হয়েছে। একসঙ্গে আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, চীন রাশিয়ার টিকা দ্রুত আমদানিতে জোর, চীনের উপহার 5 লাখ টিকা আসছে 12ই মে, টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ মমতার। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর আমরা কালের কণ্ঠ দেখে আসতে পারি। কালের কণ্ঠে প্রধান শিরোনাম করেছে, হাসপাতাল থেকে হাজার হাজার ডেঙ্গু কিট গায়েব, এডিসের বড় উৎসস্থল ইকবাল রোড, লালমাটিয়া, সায়দাবাদ। এটি ছিল প্রধান শিরোনাম। ব্যাংকের লেনদেন 10টা থেকে 2টা পর্যন্ত, ঈদের আগে খোলা আরও 4 দিন। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমার হাতে রয়েছে ডেইলি সান শিরোনাম করেছে, 77 পিস জেনারেল, 57% আইসিইউ বেডস ভ্যাকেন্টস ইন হসপিটালস, করোনা কেসেস ডিক্লাইনিং। এটি ছিল প্রধান শিরোনাম। এরপর আরও একটি শিরোনাম রয়েছে, সরওয়ার্দী উদ্যান বিং destroyed, several hundred trees felled for making food courts at the park। আর মোটামুটি এই ছিল আজ প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখলাম এবং শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর শোয়েব সাইদ, একজন অণুজীব বিজ্ঞানী, আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা একটু আপনার কাছে যাব, তবে তার আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুভাষ চন্দ্র বাদল। আপনাকে স্বাগত জানাচ্ছি, সিনিয়র সাংবাদিক। আপনি থাকুন, আমরা একটু সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর শোয়েব সাইদ, আপনার কাছে একটু আসতে চাই। করোনার নতুন ভ্যারিয়েন্ট আসলে নাস্তানাবুদ হচ্ছে। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভারত, এরপর বাংলাদেশে নতুন ভ্যারিয়েন্টে আমরা দেখলাম যে দ্বিতীয় ঢেউ করোনার এটি এখন কিছুটা যদিও কমেছে, কিন্তু ঝুঁকি কিন্তু অনেকাংশেই রয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থা অনেক খারাপ অবস্থা। সেখানে সারা বিশ্বে পর্যন্ত যত মানুষ করোনা আক্রান্ত হয়েছে, এখন সংক্রমণের যে গতি সেটি অনেক বেশি। আপনার আসলে একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে আপনার সরাসরি আমি আপনার পর্যবেক্ষণ জানতে চাই, একই সঙ্গে আপনার পরামর্শ কি থাকবে যদি বলেন। জি, ধন্যবাদ। আসলে ভেরিয়েন্ট নিয়ে আমরা অনেক কথা বলছি। আমি প্রথমেই ভেরিয়েন্টকে একটু সংজ্ঞায়িত করতে চাই যে আপনার সিডিসি, যে আমেরিকার যে ডিজিজ কন্ট্রোল, যারা বিশ্বের খুব অথরিটি, তাদের সংজ্ঞা অনুসারে কিন্তু আপনার ভেরিয়েন্টকে 3 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট, ভেরিয়েন্ট অফ কনসার্ন অ্যান্ড ভেরিয়েন্ট অফ হাই কনসিকুয়েন্সেস। অ্যান্ড ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট অনেকগুলো আছে। ভেরিয়েন্ট অফ কনসার্নে কিন্তু এখন 3টা ভেরিয়েন্ট আছে। সেটি হচ্ছে আপনার ইউকের ভেরিয়েন্ট B117, তারপরে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং ব্রাজিলের P1 এবং তার সাথে P2, এই ভেরিয়েন্টগুলো। ইন্ডিয়ার যে ভেরিয়েন্ট নিয়ে আমরা এখন কথা বলছি, সেটি কিন্তু এখন পর্যন্ত আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন আর সিডিসি বলেন, তারা কিন্তু কেউ এখন এটিকে ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে নথিভুক্ত করেনি। এখনো কিন্তু এটা ভেরিয়েন্ট অফ কনসার্ন কিন্তু আমরা জানি না। আমরা বলছি যে ভারতের যে সংক্রমণটা ভেরিয়েন্ট আমরা বলছি, এটা কি আসলে ভেরিয়েন্টের কারণে হচ্ছে, নাকি ভারতে আপনার গত মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কতগুলি সুপার স্প্রেডার ইভেন্ট ছিল, তার মধ্যে কুম্ভ মেলা ছিল, যেখানে লক্ষ লক্ষ লোক একসাথে হয়েছিল। এবং আমাদের ভারতের পত্রপত্রিকা কিন্তু অনেকেই ইঙ্গিত করছে এটি নিয়ম না মানার। আপনি যদি ইন্ডিয়ার এই ঘটনা যদি ভেরিয়েন্টের জন্য হয়, আপনার ব্রাজিলে কিন্তু আমরা রিও ডি জেনেরোতে এরকম কান্না শুনেছি, আমরা নিউ ইয়র্কের কান্না শুনেছি, আমরা দিল্লির কান্না শুনছি। এখন এই কান্নাগুলো কি ভেরিয়েন্টের জন্য নাকি আমাদের মিসম্যানেজমেন্টের জন্য? এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ এখন পর্যন্ত ইন্ডিয়ার যে ভেরিয়েন্টে আমরা পাওয়া যাচ্ছে, যে ভেরিয়েন্টটিকে
বলা হচ্ছে যে ভেরিয়েন্টটি যে খুব বেশি সংক্রামক তা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে এটি ভ্যাকসিনকে ফাঁকি দিতে পারে। যেটি দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্টে আছে একটি পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড লোকেশনে, একটি অ্যামিনো অ্যাসিড জায়গায় আরেকটা অ্যামিনো অ্যাসিড। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেটি ঘটেনি, এটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড। আমি সেই টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না, কিন্তু তার ফলে যে বাংলাদেশে যে আইসিডিডিআরবি একবার আপনার আমাদের জানালো যে 80% উপর আমাদের দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট। আমরা ধারণা করছিলাম যে আমাদের ইউকে ভেরিয়েন্টদের আমরা সংক্রমিত হব, কিন্তু আইসিডিডিআরবি ডাটা বলছে অন্য কথা। পরে আমাদের রোগতত্ত্ব ইনস্টিটিউট বলছে না, তাদের ডাটাতে এরকম ঠিক না, মানে দক্ষিণ আফ্রিকার ভেরিয়েন্ট এত না, 30%-এর মতো। অর্থাৎ ভেরিয়েন্ট নিয়ে কিন্তু আপনার সব দেশে একটু কথাবার্তা হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইউকে ভেরিয়েন্ট যেটি সংক্রামক, যেটি পার্টিকুলার লোকেশনে আপনার এমন যে পার্টিকুলার লোকেশনের কারণে এটি অধিক সংক্রামক, স্পাইক প্রোটিনে একটি মিউটেশন ঘটার কারণে, সেটি যে আদি দেশ ইংল্যান্ড, তারা কিন্তু করোনা একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আপনি যদি ওয়ার্ল্ড মিটার গ্রাফ দেখেন একেবারে ফ্ল্যাট হয়ে আসছে। দক্ষিণ আফ্রিকা, যাদের দক্ষিণ আফ্রিকা ভেরিয়েন্ট নিয়ে আমরা বাংলাদেশের উদ্বিগ্ন, তারাও কিন্তু তাদের কোভিডকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অর্থাৎ এই ভেরিয়েন্টগুলো আদি ভূমিতে কিন্তু আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং ভারতে আমরা ভেরিয়েন্ট করছি। আমি বারবারই অন্যান্য দুই একটা টক শোতে একই কথা বলেছি, আমি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি এটা কি আসলে ভেরিয়েন্ট, না আমরা মেসিভ এই যে রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় সমাবেশের কারণে হঠাৎ করে বিস্ফোরণ। এবং এই হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা কিন্তু আপনি গত এক বছর 2 মাসের মধ্যে আমরা ব্রাজিলে দেখেছি, আমরা স্পেনে দেখেছি, আমরা আপনার ইটালিতে দেখেছি, নিউ ইয়র্কে দেখেছি। ফলে আমি ঠিক ভেরিয়েন্টকে এই মুহূর্তে দায়ী করার মতো কোনো তথ্য নেই। মানে আপনার কথা অনুযায়ী আমি যদি একটু মাঝখানে যুক্ত করি একটু, যে আপনার কথা অনুযায়ী যে মিসম্যানেজমেন্টের কারণে হয়তো বাড়ছে, কিন্তু আমি জাস্ট বাংলাদেশের ঝুঁকি আসলে কতটা সামনের দিনগুলোতে আপনি যদি একটু বলেন সংক্ষেপে। জি ধন্যবাদ। আপনি ধরেন আমি ভেরিয়েন্ট নিয়ে আপনাকে যে কথাগুলো বললাম সেগুলো তো অনেকটাই হাইপোথেটিক্যাল কথা, যেহেতু আমাদের হাতে কোনো তথ্যপত্র নেই। আমি সরাসরি ভেরিয়েন্টকে দায়ী করতে পারছি না, হয়তো বা ভেরিয়েন্ট দায়ী। কিন্তু এই জন্য বাংলাদেশ যে ইন্ডিয়ার সঙ্গে বর্ডার সিল করেছে সেটি খুব একটা ভালো কাজ করেছে, এবং এটি করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না হচ্ছি। এবং বাংলাদেশে কিন্তু দেখেন এখন কিন্তু গ্রাফটা কমছে, আস্তে আস্তে কমছে। কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু ওই পার্টিকুলার B1617 এখন পর্যন্ত তেমন পাওয়া যায়নি। আমি জানি না 2-3টা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশে মেইনলি ডমিনেট করছে কিন্তু ইউকে এবং আপনার এই সাউথ আফ্রিকা এবং ইউকে ভেরিয়েন্ট। কিন্তু তারপরে কিন্তু আমরা কমছে। তার মানে আপনি ভেরিয়েন্ট থাকার পরও আপনি যদি ম্যানেজমেন্টটা করতে পারেন, আমি লকডাউনের পক্ষপাতী না, কিন্তু তারপরে লকডাউনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন এখন। ফলে ধরেন স্বাস্থ্যবিধি মেনে চলা, লকডাউন, এগুলো যে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনার ভেরিয়েন্টের পরে কিন্তু কমে আসছে। এবং এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ভেরিয়েন্ট যাই হোক না কেন, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি মাস্ক ঠিকঠাক মতো পড়ি, তাহলে এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিছু নয়। এবং এর অনেক উদাহরণ আছে, অনেক দেশে আছে। আমাদের ধরেন শ্রীলঙ্কা আছে, আমি জাপানের কথা বলতে পারি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কথা বলতে পারি। সুতরাং আমাদেরকে জোর দিতে হবে ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্যবিধি মানা, এই দুটির সাইড বাই সাইড, মানে মামু ভাগনার মতো। এটি আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে আপনার মুক্ত করতে পারে। আমরা আসলে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি বাংলাদেশে অনেকটাই কম দেখছি। আমরা একটু সুভাষচন্দ্র বাদল, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু আসতে চাই, এই লকডাউনের মধ্যে যে আজ থেকে আসলে গণপরিবহন রাজধানী সহ সারা দেশের যেসব জেলা শহরগুলো রয়েছে সেখানে গণপরিবহন চালু হচ্ছে, সেখানে বিআরটি এর পক্ষ থেকে 6টি নির্দেশনা দেওয়া হয়েছে। আগে যেগুলো দেওয়া হয়েছে অর্ধেক সিট রাখা কিংবা ভাড়া বৃদ্ধি বা যেসব নির্ধারিত ভাড়া তার বেশি না নেয়া, একই সঙ্গে স্বাস্থ্যবিধির যেসব নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলে, এরকম 6টি নিয়ম দেওয়া হয়েছে। কতটা আসলে মানবে বা আবারও কি আমরা সেই শিথিলতা দেখবো কিনা, কি শঙ্কা বা আশঙ্কা রয়েছে আপনার? আপনাকে ধন্যবাদ। এর আগেও কিন্তু এরকম বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মানেনি। যেটা বলা হয়েছে যে 600 জেলায় গণপরিবহন চলবে। আমার কাছে আমার ব্যক্তিগতভাবে একটা সন্দেহ জাগে যে এই যে জেলার ভিতরে পরিবহন চলবে যেটা বলা হয়েছে, সেটা নাকি রিলে রেসের মতো হয়ে যায়। রিলে রেসের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ঈদের আগে মানুষের মধ্যে বাড়ি যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই কারণে দেখা যাবে ঢাকা থেকে রওনা দিয়ে আবার গাজীপুরে বাস চেঞ্জ, গাজীপুর থেকে আবার ময়মনসিংহ বর্ডারে যায় বাস চেঞ্জ, আলটিমেটলি সে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। আমার যেটা ধারণা যে এই মুহূর্তে এই কাজটা না করলেই বোধহয় ভালো ছিল। হ্যাঁ, জীবিকার প্রশ্ন আছে, যারা এই পরিবহন
কৃষির সাথে জীবিকার সাথে জড়িত, তাদেরকে অন্যভাবে সাপোর্ট করা যেত। কারণ এখন আমাদের ভাগ্য ভালো যে আমাদের আক্রান্তের সংখ্যা কমে আসছে। এই মুহূর্তে এই বিষয়টাকে আরো গুরুত্ব দিয়ে যারা এই পরিবহন শ্রমিক আছে, যারা সাফার করতেছে, তাদেরকে অন্যভাবে সাপোর্ট করে এখন এটা না চালালে আমার মনে হয় ভালো হতো। কারণ অতীতে দেখা গেছে যে যত দফায় দেওয়া হোক, যত নির্দেশনায় দেওয়া হোক, শেষ পর্যন্ত কিন্তু কেউই মানে নাই। আর ঈদের আগে তারপর তো আমরা মানুষের বাড়ি এবার যাওয়ার- আশা করতে চাই, অন্তত আশা করতে পারি, কিন্তু আশা করে কি লাভ হবে যদি আমার মানুষ মারা যায়, রোগ ছড়াতে থাকে, সেই আশার কি লাভ হবে? আমরা শ্রমিকদেরকে অন্যভাবে সাপোর্ট দিব, মালিকদের প্রণোদনা দিব, ইত্যাদি সাপোর্ট দিব, তবু এই বাসগুলো এই মুহূর্তে চালু না করাই আমার মনে হয় ভালো ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন, আপনার কাছে ফিরবো আমরা। ডক্টর মোড়ল নজরুল ইসলাম, স্বাস্থ্যবিধি আসলে কতটা ঠিক থাকবে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমরা কতটা আশা করতে পারি সাধারণ মানুষের মধ্যে আসলে সেই প্রতিফলন আমরা কতটা দেখবো? আপনার প্রত্যাশা কি? না, স্বাস্থ্যবিধি তো আগের থেকে কিছুটা মানার প্রবণতা বেশি দেখছি। আমরা যেটা শুরুতেই বলতে চাই যে আমাদের সংক্রমণটা যেটা কমেছে, এটা শুধু যে লকডাউনের কারণে তা না। দেখেন, সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলোর থেকে তার একটা আউটকামস, কিন্তু যেমন পর্যটন কেন্দ্রগুলো, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর ইন্টার ডিস্ট্রিক্ট যে পরিবহন, সেগুলো বন্ধ করা আছে। সামাজিক তারপরে অনুষ্ঠান বন্ধ হয়েছে। সামাজিক অনুষ্ঠানগুলো বন্ধ করা আছে। তারপরে লকডাউন, অর্থাৎ গভর্নমেন্টের যে কিন্তু আমি এখানে একটা জিনিস একটু, আমাদের শোয়েব সাইদ সাহেব বলেছেন যে ইন্ডিয়ার যে ভেরিয়েন্টটা, সেটা কি দায়ী কিনা এটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু আমরা ধরেন 3-4 দিন আগে আমি ঠিক আপনাদেরই চ্যানেলে আমি বলেছিলাম যে এই ইন্ডিয়াতে যে এত ব্যাপক হারে সার্চটা হবে, এত বেশি সংখ্যক বাড়বে, এই ধরনের কিন্তু ফোরকাস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো সংস্থা থেকে করা হয় নাই। এত এত বেশি বাড়বে, এটা বাড়বে, সেকেন্ড ওয়েভটা যে বাড়তে পারে এটা কিন্তু সবাই বলেছিল, কিন্তু এটা যে এত ব্যাপক হারে বাড়বে এটা কিন্তু কখনো বলা হয় নাই। কিন্তু আপনি দেখবেন যে গত 2-3 দিন ধরে যে এই যে ফোরকাস্ট গুলো আসছে, সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তারা বলছে যে আগামী জুনের ভিতরে এই সংখ্যাটা হয়তো আরো 4 লাখে বেড়ে যাবে। তারপরে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন বলছে যে নেক্সট জুলাইয়ের ভিতরে এটা ইন্ডিয়ার এটা 10 লাখের ভিতরে চলে যেতে পারে। তারপরে ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ তারা বলছে যে নেক্সট 6 উইকস ইন্ডিয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একইভাবে জন হপকিন্স সেন্টার ফর হেলথ তারাও বলছে কিন্তু যে এই যে ফিগারটা আসছে, এই ফিগারগুলো কিন্তু আন্ডার এস্টিমেট করা হচ্ছে, অর্থাৎ যে ধরনের সংক্রমণ তার থেকে কম দেখানো হচ্ছে। তারপরে যেটা আপনার ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন তারা বলছে যে এই ইন্ডিয়ার এটা 9,40,000 পর্যন্ত যেতে পারে। কিন্তু সব থেকে মজার যে কথাটা বলেছেন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাডভাইজার এবং মিনেসোটা ইউনিভার্সিটির তিনি সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর মিস্টার মাইকেল অস্টারহোম, তিনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে এই যে কোভিড এর ভাইরাস দিয়ে তিনি বলেছেন এটাকে, আমি বলতেছি যে রোলার কোস্টারের মতো চেঞ্জ হয়। অর্থাৎ রোলার কোস্টার যেভাবে আপনি কত দ্রুত ভাবে এটা, অর্থাৎ আপনি এখন বলতে পারবেন না যে বাংলাদেশের, আমি এই উদাহরণগুলো, এই ফোরকাস্টগুলো এই জন্য বললাম যে আমাদের সংক্রমণ কমেছে, এই কারণেই কিন্তু আমরা বলতে পারছি না যে আমাদের এইটার ঝুঁকি নেই। অর্থাৎ যেটা যেটা আগের অনেকগুলো দেশের উদাহরণ দেওয়া যেতে পারে, সেগুলো আমি যাব না, তবে আমাদের সংক্রমণ কমেছে এবং সেগুলো আমাদের নাম্বার অফ প্রিকশনারি যে মেজারগুলো গভর্নমেন্ট নিয়েছে তার একটা আউটকামস আমি বলবো। পাশাপাশি যে আমাদের এই ভেরিয়েন্টটা, যেটা আমরা আগেও বলেছি যে এটা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, এই সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের একটা ক্যারেক্টার হচ্ছে এটা খুব পিকটা খুব দ্রুত বেড়ে যায়, তারপরে কমে যায়। যে কারণে আমাদের এই যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট না, আরেকটা জিনিস আমি যে ইন্ডিয়াতে যে বাড়ার আরেকটা কারণ আপনাকে আমি বলি, এটা খুব অল্প কথায় বলবো। যখন স্প্যানিশ ফ্লু হলো 1918 সালে, তখন কিন্তু ফার্স্ট ওয়েভটা খুব কম ছিল। তখন যে এইটা যে মুভমেন্টটা, তখন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে ট্রুপস মুভমেন্টটা যখন বেড়ে গেল, তারপরে কিন্তু সেকেন্ড ওয়েভটা
এত দ্রুত ছড়িয়ে পড়লো বিশ্বব্যাপী, সেখানে আপনাকে বলা হয় যে 500 মিলিয়ন ইনফেকশন, 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইনফেক্টেড হয়েছিল, এবং যেটা 20 কোটি থেকে 50 কোটি লোক মারা গিয়েছিল। এই ধরনের ভাইরাস ইনফেকশনের যে অতীত ইতিহাস দেখা যায়, সেখানে কিন্তু যে কখন কোথায় এতে আঘাত করবে এই রোলার কোস্টারের মতো আমরা কেউ বলতে পারি না। তো আমরা আশা করতে পারি যে বাংলাদেশের যে মেজরগুলো নেওয়া হয়েছে এগুলোকে কিন্তু শিথিল করার কোনো সুযোগ নেই। অনেকেই বলেছিল যে হয়তো আপনি দেখেন যে কয়েক দফা আমাদের যে অ্যাডভাইজারি কমিটি বা টেকনিক্যাল কমিটি তারা যে সমস্ত কথাগুলো বলেছিল, তার থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো স্ট্রিক্ট অবস্থানে গেছেন। তো ইন্টার ডিস্ট্রিক্ট কিন্তু তারা এই যে অ্যাডভাইজারি কমিটি বলেছিল যে আসন যদি 50% ছেড়ে দিয়ে তারপরে মাস্ক ম্যান্ডেটরি করে দেওয়া হয় তাহলে কিন্তু না, এই যে ইন্টার ডিস্ট্রিক্টটা বন্ধ করার কারণে আমরা কিন্তু মানে অনেকটা ঝুঁকির থেকে আমরা রেহাই পেয়েছি। তার কারণটা হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার এরিয়াতে যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের যদি ইন্টার ডিস্ট্রিক্ট এই যে পরিবহনগুলো চলতো, আমরা কিন্তু একটা বিরাট ঝুঁকির ভিতর পড়ে যেতাম। এই সবকিছু মিলিয়ে আমরা বলবো যে এখনো আমরা একটা ভালো অবস্থানে আছি, এবং গভর্নমেন্টকে এই স্ট্রিক্ট যে অবস্থানটা আছে এটাকে যেন শিথিল না হয়, এবং আমাদের যে মুভমেন্ট গুলো যাতে রেস্ট্রিক্ট করা হয় সে ব্যাপারে যদি আমরা জোর দিতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের এই সংক্রমণটা কমের দিকে যাবে। জি, ধন্যবাদ, থাকুন আপনি। ডক্টর শোয়েব সাইদ, আপনার কাছে একটু আসতে চাই যে টিকার যে আমরা টিকা যারা সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে, যাদের টিকার কার্যকারিতা কতদিন থাকবে, একই সঙ্গে এই যে সংকট আমরা দেখছি আমাদের দেশে টিকার যে ঘাটতি ছিল সেটি নিশ্চয়ই পূরণ হতে চলছে। 12ই মের মধ্যে চীনের যে উপহার যে টিকা 5 লাখ ডোজ সেটি চলে আসবে, এরপর হয়তো চীন এবং রাশিয়ার সাথে যৌথভাবে উৎপাদনে যাবে বাংলাদেশ। একটু যদি আপনি উত্তর দেন সব মিলিয়ে। যে ধন্যবাদ। আমি প্রথমেই ডক্টর নজরুল ইসলামের সঙ্গে একমত পোষণ করছি যে গত সপ্তাহে আমার একটা আর্টিকেল ছিল যে আজকে কাঁদছে দিল্লি, আগামী জুন মাসে ঢাকা কাঁদবে না তার কোনো গ্যারান্টি নেই। উনি যে রোলার কোস্টারের উদাহরণটা দিয়েছে সেটা কিন্তু খুবই বাস্তব। কাজে ধরেন কখন এটা হবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে বড় সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেডিকেল সিস্টেমের উপর যে চাপটা পড়ে, যেটা ভারতে হয়েছে, অক্সিজেন অভাব দেখেছেন আপনি, এটা আসলে সামাল দেওয়া যায় না। এটা অনেকটা আপনার ভিসিয়াস সাইকেলের মতো, চেইন রিয়াকশনের মতো এটা ঘটতে থাকে। আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, আপনার ভ্যাকসিনের প্রসঙ্গে আসি। বাংলাদেশ ভ্যাকসিনেশনে বাংলাদেশের যে প্রাথমিক অংশগ্রহণ পৃথিবীর প্রথম 30টি দেশের মধ্যে একটা, আমরা খুব গর্বিত ছিলাম, এবং একটা খরগোশের মতো খুব মানে খুবই উৎসাহের সঙ্গে দৌড়টা শুরু করেছিল। কিন্তু এখন ধরেন আজকে যদি আপনি পরিকল্পনা মন্ত্রীর, অর্থমন্ত্রীর বা দেখেন, আপনার মন্তব্য দেখেন যে ইন্ডিয়ার ভ্যাকসিন আসবে, এই আশা এখন আসলে আমরা কি করছি না। এবং ইন্ডিয়ার আজকেই আমাদের সময়ে .com-এ আমার একটা আর্টিকেল আছে এই বিষয় নিয়ে, যে আপনার আমাদের সেরামের যে সিএ উনি কিন্তু ইংল্যান্ড চলে গেছেন নিরাপত্তার কারণে, কারণ উনি ওই ভ্যাকসিনের চাহিদা সামাল দিতে পারছেন না। এবং উনি বলেছেন যে ওভারনাইট ভ্যাকসিন উৎপাদন বাড়ানো যায় না, এবং ভ্যাকসিন আর ওষুধ কিন্তু এক জিনিস নয়। ভ্যাকসিন উৎপাদন অনেক ডেলিকেট একটা বিষয়, অনেক স্পর্শকাতর বিষয়। ফলে আমাদের দেশে আমরা এখন মিস করছি যে একটি ঝুড়িতে সব রাখার ফলে আমরা এখন যে সমস্যাটা পড়ছি, আমাদের ভ্যাকসিনেশন বন্ধ হয়ে গেছে। এখন ডাবল ডোজ যারা এখনো পায়নি তাদের কি হবে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। আপনি 5 লাখ ভ্যাকসিনের কথা বললেন, এটা যদি ডাবল ডোজ হয় আরো লক্ষ লোক আপনি দিতে পারবেন। ইতিমধ্যে আমাদের কিন্তু 90 লাখ ডোজ প্রয়োগ হয়েছে। 90 লাখ প্রয়োগ বাংলাদেশের 17 কোটি জনগণের জন্য। যদিও এটা অনেক কম না হাঁটেন, তাহলে আপনার 12 কোটি ভ্যাকসিন লাগবে। সেখানে কোভ্যাক্সের কাছ থেকে 6 কোটি 5 কোটি আসার একটি আশা ছিল। এগুলো তো ধরেন ভ্যাকসিন গ্লোবালাইজেশনের ফলে কখন আসবে আমরা সেটা জানি না। কিন্তু আমাদের উচিত যে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে ভ্যাকসিন উৎপাদন, দেখেন ভ্যাকসিন উৎপাদন বাংলাদেশের, আমি জাস্ট এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি ইনসেপ্টার একটি প্রেজেন্টেশন পেয়েছি, তাদের ভ্যাকসিন লিমিটেডের, তাদের ইনসেপ্টার ভ্যাকসিন লিমিটেড এরকম কোম্পানি, তাদের সেখানে তারা দেখিয়েছে যে তারা ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। কিন্তু ধরেন সক্ষম আমি করতে পারবো সেই কথা এক জিনিস, আর ওই পার্টিকুলার ভ্যাকসিনটার সঙ্গে, যে ভ্যাকসিনটার সঙ্গে আপনি যদি স্পুটনিক হয় তাহলে স্পুটনিকের সঙ্গে আপনার যোগাযোগ হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, আপনার লাইনটা ওইটা অ্যাডজাস্ট করে কিনা সেই লাইন অ্যাডজাস্টমেন্ট, আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিস্ট, ফলে এই প্রবলেমগুলো আমার খুব ভালো করে জানা আছে। যে ধরেন এই যে সমস্যাগুলা, যে ওনারা ভ্যাকসিন উৎপাদন করছেন অভিজ্ঞতা আছে, কিন্তু পার্টিকুলার ওই ভ্যাকসিনটার জন্য, কোভিডের স্পুটনিকের জন্য ওনাদের কি অ্যাডজাস্টমেন্ট হবে, এবং এই অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে আপনার সাপ্লাই চেইন পর্যন্ত দীর্ঘ সময়ের ব্যাপার। এটি 2 মাস 3 মাস 6 মাসে হবে বলে তো আমার মনে হয় না। এই ভ্যাকসিনের কার্যকারিতা আসলে কতদিন আপনি যদি একটু বলেন? ভ্যাকসিনে এখন পর্যন্ত তারা বলছে 6 মাস।
জি। এবং তারা বলছে 6 মাস, এবং আপনি জানেন যে এটাকে কন্টিনিউ করার জন্য দেখবেন যে ফাইজারের সিইও কিন্তু আবার বলেছে যে আরেকটি বুস্টার ডোজ নিতে হবে, তো আরেকটু ইলংগেট করা যায় কিনা, আরেকটু টেনে লম্বা করা যায় কিনা। এখন ধরেন এই ভ্যাকসিন, আমরা ভ্যাকসিন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দিয়ে শেষ করতে করতে কিন্তু আমাদের এই বছরের শেষ নাগাদ আবার তাদেরকে ভ্যাকসিনেশনে আনতে হতে পারে। কাজে এটা একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। এই জন্যই আমাদের এই মুহূর্তে ভ্যাকসিন সংগ্রহের উপর ইমিডিয়েট অ্যাপ্রোচ হিসেবে জোর দিতে হবে, এবং নিজেরা ভ্যাকসিন আপনার টুল ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে করতে পারি কিনা সেটারও আমরা একই সাথে এটারও আমাদের দেখতে হবে। এছাড়া কিন্তু আমাদের উপায় নেই। জি, ধন্যবাদ। আমরা ফিরবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আজকে বাংলাদেশ প্রতিদিনে একটি শিরোনাম দেখলাম, কাজ হারিয়েছেন 62% মানুষ। এটি আসলে সারা বিশ্বেরই একটি চিত্র। করোনার কারণে কর্মসংস্থান হারাচ্ছেন, চাকরি হারাচ্ছেন। এটি বাংলাদেশে সিপিডিএ জরিপটি করেছে, তারা সেখানে লিখেছে যে ঋণ বেড়েছে 50%, আয় নিয়ে অসন্তুষ্টি 86% মানুষের। জনাব সুভাষ চন্দ্র বাদল, আপনি যদি এ নিয়ে একটু মন্তব্য করেন। ধন্যবাদ। আমি আপনার এই প্রসঙ্গটা বলার আগে আমি ভারতের বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে ভারতে, হ্যাঁ, এই বিষয় আমি বলবো, এইটা ভারতে যে এই যে করোনা বেড়েছে, আমি এই জন্য ভারত সরকারকে, ম্যানেজমেন্টকে দায়ী করি। কারণ যখন সারা বিশ্বে করোনা ছেয়ে গেছে, সেই মুহূর্তে তারা ভারতের মতো একটি দেশে, একটি গণতান্ত্রিক দেশে কিভাবে নির্বাচনটা দিলেন। 5টি রাজ্যের নির্বাচনের ফলে আপনি যদি আজকে পশ্চিমবঙ্গের ডেটা দেখেন, কি পরিমাণ করোনায় আক্রান্ত বেড়েছে শুধুমাত্র এই নির্বাচনের কারণে। কুম্ভ মেলা ইত্যাদি, তারপরে আইপিএল ইত্যাদির কারণে ভারতে ভেরিয়েন্টের থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এই ম্যানেজমেন্টের দ্বারা কারণে। ইতিমধ্যেই ভারতের উচ্চ আদালত মন্তব্য করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার জন্য। আজকে ভারতের সাথে আমাদের যে সীমান্ত এসেছে, এটাকে খুব কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আমাদের ভাগ্যে কি হবে তা বলা খুব মুশকিল। আমি আরেকটা যে প্রশ্নটা আপনি এনেছেন, যে হ্যাঁ, প্রায় 1 বছরের অধিক সময় এই করোনা পরিস্থিতি, 62% মানুষ কর্মহীন। হ্যাঁ, মানুষ কর্মহীন। এটা কিন্তু কোনো আপনার জরিপের প্রয়োজন হয় না, আপনি দিব্য চোখেই দেখতে পাবেন। ঢাকা থেকে মানুষ চলে যাচ্ছে। আগে যেখানে আপনি যে কোনো পথে হাঁটেন না কেন, দেখবেন যে বাড়িগুলো সামনে লেখা আছে টু লেট। কেন? মানুষের আয় কমে যাচ্ছে, মানুষের কর্ম নেই, এই কারণেই এই বাড়িগুলো কিন্তু খালি হচ্ছে। মানুষ ঢাকা ছেড়ে জরিপটা করেছে, খুবই সত্য ঘটনা তারা তুলে ধরেছে। এই যে সাহায্য করার জন্য সরকার এগিয়ে এসেছে, যারা তাদের খাদ্য কষ্ট যাতে না হয়, প্রধানমন্ত্রী তার নিজ উদ্যোগে এই অনলাইনের মাধ্যমে, এই বিকাশের মাধ্যমে প্রায়, আমি ঠিক এই মুহূর্তে ফিগারটা বলতে পারছি না, 36 লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছেছে। তারপরে গ্রামে গঞ্জে এবং উপজেলায় মানুষকে বিভিন্ন সংস্থা উদ্যোগ নিয়ে তাদের খাদ্য সরবরাহ করছে। শুধু খাদ্য দিলেই তো হবে না, সাথে সাথে মানুষের কর্ম যে হারাচ্ছে, তারা যাতে এই কর্মটা ফিরে পায়, এই জন্য সরকারকে আমি মনে করি নির্দিষ্ট পরিকল্পনায় এগোতে হবে। তবে বাংলাদেশের মানুষ যে করোনায় পড়ে এবারে প্রথম যে অভিজ্ঞতাটা মানুষ হলো, এ থেকে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমি মনে করি না ভ্যাকসিন বা অন্য কিছু না, স্বাস্থ্যবিধিটা যদি কেউ না মানে, স্বাস্থ্যবিধিটা যদি না মানা যায়, তাহলে কোনো ভ্যাকসিন কোনো কিছু শেষ পর্যন্ত কাজ হবে না। এই কারণে ভ্যাকসিন কিন্তু সারা জীবনের জন্য না। আমি আজকে 2টা ভ্যাকসিন নিয়েছি, আমি সারা জীবন করোনা থেকে মুক্ত এমন ধারণা করার কারণ নেই। হয়তো 6 মাস মেয়াদ থাকবে বা 8 মাস মেয়াদ থাকবে, 8 মাস পরে কিন্তু আবার আমাকে এই ভ্যাকসিন নিতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে স্বাস্থ্যবিধিগুলো আছে, সেগুলোকে মানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি জানেন, চাণক্যর একটা কথা ছিল যে শত্রুকে দেখা যায় না, তার থেকে লুকিয়ে থাকাই ভালো। কারণ আমরা করোনাকে দেখতে পাই, এই জন্য করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকা ভালো, তার থেকে লুকিয়ে থাকা ভালো।
তবে আমি সরকারকে অনুরোধ করব যে বিএডিএস এর এই যে জরিপটাকে গুরুত্বের সাথে নিয়ে তারা যারা কর্মহীন হয়ে পড়ছে, মানুষের আয় কমে যাচ্ছে, এর ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আমরা খবরের তালিকা দেখলাম যে সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা অনলাইনে নেওয়ার একটি রূপরেখা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সে বিষয়ে নিশ্চয়ই অনলাইনে যেহেতু নেওয়া হবে সেটি খুবই শুভ উদ্যোগ। আমরা আরও একটি বিষয় যে শপিং মলগুলো খুলছে সেখানে আসলে কতটা স্বাস্থ্যবিধি দেখছেন, মানুষের মধ্যে সামাজিক দূরত্বতা আমরা সেভাবে দেখছি না। আসলে আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। আমি এই মন্তব্যটা করার আগে শোয়েব সাইদের একটা বক্তব্য এখানে কনফিউশন হতে পারে, আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে ভ্যাকসিনের যে এটার যে এফিকেসি বা এটার ইমিউনিটি কতদিন থাকবে এই ধরনের কিন্তু গবেষণা এখনো হয় নাই, মানে চলছে, গবেষণা চলছে। তার কারণটা হচ্ছে যে আপনার এই সেকেন্ড ডোজ সবে মাত্র শুরু হলো, শেষ হলো কিছু কিছু দেশে, এবং এটার এই রেজাল্টটা পেতে আমাদেরকে, যেমন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সারা ওয়াকারের একটি মন্তব্য এখানে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে এই এফিকেসিটা, এটা ইমিউনিটিটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এটা আমরা কেউই জানি না। অতএব আমরা এখনই যেহেতু এই গবেষণার রেজাল্ট আমরা পাই নাই, অতএব আমরা এটা নিয়ে আমার মনে হয় যে এই যে 6 মাস বা 8 মাস যারা আমরা বলছি, তাদের এই গবেষণার রেজাল্ট না পাওয়া পর্যন্ত আমাদের এদিকে আমরা যদি মন্তব্য না করি সেটা কনফিউশনটা কম হতে পারে। আর আপনি যেটা বললেন যে আর আমি আরেকটা জিনিস একটু ভ্যাকসিন নিয়ে আপনি বললেন, যেটা দেখেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান জানিয়েছিলেন বিশ্ব সংস্থাকে, যে আমাদের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য, যে সারা দরিদ্র এবং ধনী রাষ্ট্রগুলো যাতে ভ্যাকসিন সমানভাবে পায়। আজকে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং কিছু অ্যাক্টিভিস্ট এবং ইউএস ল মেকার্সরা জো বাইডেনের কাছে তারা আবেদন জানিয়েছে যে যাতে সারা বিশ্ব ইকুয়ালি ভ্যাকসিনটা পায়। এখানে WHO এর একটা পরিসংখ্যান আপনাকে আমি দেই, সেখানে যেটা হাই ইনকাম এবং মিডিল ইনকাম কান্ট্রিজ গুলো 82% ভ্যাকসিন পেয়েছে, আর লো ইনকাম কান্ট্রি গুলো 0.3% ভ্যাকসিন পেয়েছে। তো এই হচ্ছে চিত্রটা। অতএব আমাদেরকে যে এই যে ভ্যাকসিনের যেটা, আর আরেকটা যেটা আমি বলতে চাই, যে ভ্যাকসিন যদি আমরা নিতে পারি, ভ্যাকসিনের যে এর যে রিসার্চ গুলো কিন্তু বেরিয়েছে, যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়েছে বা 1 ডোজ নিয়েছে, তাদের সংক্রমণ রেট কিন্তু যারা নেয় নাই তাদের থেকে অনেক কম। অর্থাৎ ভ্যাকসিনটাকে আমাদেরকে অবশ্যই আগাতে হবে। এবং যেটা আপনি যে মার্কেট গুলোতে যেটা বললেন, সেটা হচ্ছে দেখেন যে এখানে একটা মার্কেটে আপনি দেখেছেন যে চায়না মার্কেটে, সেখানে এই যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেটা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট চেষ্টা করছে যাতে যে বিধিগুলো মানলে আমাদের কোভিডটাকে স্প্রেড না হয় সেইগুলোকে জোরদার করার জন্য। কিন্তু পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ যেটা করতে হবে, যেটা হচ্ছে যে আমরা নিজেরা যদি সচেতন না হই, সরকারকে যেমন পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু হবে না। আপনি নিজে যদি বাঁচতে না চান, আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে, অবশ্যই আপনাকে ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আপনাকে অবশ্যই স্যানিটাইজ করতে হবে। এই জিনিসগুলো যদি নিজেরা মানি, এবং তাহলেই কেবলমাত্র কিন্তু আমরা সুরক্ষা পাবো। কেবলমাত্র পুলিশ দিয়ে হবে না। পুলিশ আপনার পিছনে এসে এই এত বড় একটা দেশে কত জায়গাতে আপনি পুলিশ দিবেন? আজকে আপনি একটা জিনিস আপনাকে বলি, যে শপিং মলগুলোতে হাজার হাজার মানুষ, সেইখানে পুলিশ বা এই জরিমানা করে এটা কি বন্ধ করা সম্ভব? সেটাই বলছি। অর্থাৎ আপনি নিজে যদি সচেতন না হন, আপনি নিজে যদি বাঁচতে চান, আপনাকে নিজেকে সচেতন হতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আমি শেষ করব, একটু অ্যাড করতে চাচ্ছি। আপনার কাছে আসবো, আপনার কাছে আসছি। আপনি যদি শেষ করেন। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিনের যেটা, যে এখন বলা হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গাতে আমরা হতাশা প্রকাশ করছি। আমি এখনো হতাশার কিছু দেখছি না। তার কারণ হচ্ছে এই যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যে শুধু আপনার সিরাম বানায় তা না, এটা কিন্তু অন্যান্য দেশেও বানানো হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কিন্তু 6 কোটি ডোজ যুক্তরাষ্ট্রেই পড়ে আছে, তারা কিন্তু এটা ব্যবহার করছে না। অতএব আমাদের সরকার চেষ্টা করবে অন্য যে সোর্স থেকে আনতে, তাহলে আমাদের যে 12 থেকে 13 লক্ষ ডোজ শর্টেজ হবে সেকেন্ড ডোজে, সেটা কিন্তু এটা এই যে 12 থেকে 16 সপ্তাহের ভিতরে আমরা দিতে পারবো, আমরা এটা আশা করি। ডক্টর শোয়েব সাইদ, আপনি 30 সেকেন্ডের জন্য যদি মন্তব্য করেন, আপনার মন্তব্য দিয়ে শেষ করুন। আসলে
আমি ভ্যাকসিন নিয়ে কথাটা বলতে চাচ্ছি যে ধরেন প্রথম দিকে আমাদের কানাডা, হেলথ কানাডা এবং আরো যে সোর্সগুলো তারা প্রথম দিকে বলেছিল যে আপনার প্রাথমিক ডাটাগুলো ছিল 3 মাসের মতো, তারপর এখন যেটা দাঁড়িয়েছে 6 মাসের মতো। কিন্তু সায়েন্স তো কন্টিনিউয়াস এভলিউশন হয়। আমরা যত সামনে যাবে, ফিল্ড ডাটা যত আসবে, এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা হবে। আপাতত তারা 6 মাসই বলছে, হ্যাঁ এটা 9 মাসে হতে পারে, এটা 2 বছর হতে পারে, কিন্তু আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে জি, হবে। আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডক্টর শোয়েব সাইদ এবং সুভাষ চন্দ্র বাদল, একই সঙ্গে ডক্টর মোরাল নজরুল ইসলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে একই সময় আগামীকাল। শুভরাত্রি।